মৃত্যু হয়েছে, যদিও পুলিশ বলছে যে রেসারেসির কারণে এই মৃত্যুটা হয়েছে। দেখুন, দেখা যাচ্ছে পানাগড়ে আমরা খুব যেটা আপনাদের বলতে চাই যে পানাগড়ে এই যে অভিযোগগুলো করা হচ্ছে, আপনারা পুলিশ প্রশাসনের উপর নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন। যদি কোথাও কোনোভাবে কোনো কটূক্তি বা মহিলাকে উত্ত্যক্ত করার ব্যাপার থাকে, আমরা তার কড়া নিন্দার পক্ষপাতী। তাদের যথাযথ শাস্তি, সমস্ত রকম শাস্তির পক্ষপাতী। কিন্তু পুলিশের তদন্তে সমস্ত কটা অভিযোগ নিয়েই তো তদন্তটা শুরু হয়েছিল। আমরা বলছি যে যদি কোথাও কোনো ব্যক্তি মহিলাকে উত্ত্যক্ত করে থাকেন, কেউ তাকে প্রোটেকশন দিচ্ছে না, দেবেও না। তাদের যা ইচ্ছা শাস্তি হোক, ধরে চাপকানো হোক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পুলিশের তদন্তে যেটা উঠে আসছে, এটা কিন্তু ঠিক কোনো মহিলাকে উত্ত্যক্ত করা, মহিলাকে কোনো আপত্তিকর কথা বলা বিষয়টা সেরম নয়। এটা একটা গাড়ির রেষারেষির ব্যাপার দাঁড়িয়ে গেছিল। এবার এটা দুর্ভাগ্যজনক ঘটনা, যেটা কিছু ক্ষেত্রে রাস্তায় হয়ে থাকে। ওভারটেক করা, কে আগে যাবে। একবার কেউ একটা গাড়ি কাউকে ওভারটেক করেছে, পরের গাড়িটা সেই জায়গা থেকে তারা করতে আরম্ভ করলে যে তারাও ওভারটেক করবে। তো ফলে এইরকম ধরনের একটা অবাঞ্ছিত দুর্ঘটনা থেকে এই ধরনের ঘটনা ঘটার কথা পুলিশি তদন্তে উঠে আসছে। ফলে এত তাড়াতাড়ি কোনো উপসংহারে পৌঁছে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া কোনো ন্যারেটিভ তৈরি করা, এটা বোধহয় একদম ঠিক হবে না। পুলিশে আস্থা রাখুন, পুলিশ পুরোটা দেখছে। সমস্ত রকম সিসি ক্যামেরার ফুটেজ থেকে শুরু করে সম্ভাব্য সব যারা সাক্ষ্য দেওয়ার মতো আছেন, তো যারা গাড়িতে ছিলেন, তো তারাও তো বলছেন না যে কোনো মহিলাকে কটূক্তি হয়েছে, এটা তো বলছেন না। যারা গাড়িতে ছিলেন, গাড়ি তো মহিলা একা ছিলেন না, তার সঙ্গে তো আরও অনেকে ছিলেন। আমরা কিন্তু আবার বলছি, যদি এই ধরনের ঘটনা ঘটতো যে মহিলাকে টার্গেট করে কটূক্তি বা ইত্যাদি, তা আমরা কড়া ভাষায় তাদের শাস্তি চাই এবং চাইব। কিন্তু যে ঘটনাটা অন্যরকম, গাড়ির রেষারেষি, দেখুন এই গাড়ির অবাঞ্ছিত রেষারেষি এটা প্রায়শই হয়ে থাকে। আপনি পুলিশ দিয়ে গোটা হাইওয়ে প্রত্যেক ইঞ্চিতে পুলিশ বা প্রত্যেক গাড়ি পিছু পুলিশ তো সম্ভব নয়। একটা তো আমাদের সকলে নিজেদের সচেতনতার বিষয় রয়েছে। এবার কে কাকে ওভারটেক করছে, একটা গাড়িকে ওভারটেক করেছে, সে তাকে আবার টপকাতে যাবে, সে কাকে গিয়ে গুঁতোচ্ছে। একটা এই ধরনের অবাঞ্ছিত পরিস্থিতি, দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে একটা দুর্ঘটনা ঘটে মৃত্যুর, আপাতত সেটা উঠে আসছে। বাকি পুলিশ তদন্ত করছে, আপনারা পুলিশি তদন্তে পূর্ণ আস্থা রাখতে পারেন। মৃতার মায়ের আক্ষেপ যে কন্যাশ্রী দিয়ে কি হবে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে, কন্যাশ্রী লক্ষ্মীরাই মারা যাচ্ছে আর মদের দোকানের বাড়বাড়ন, মত্তটা বাড়ছে। দেখুন, এটা একজন দুর্ঘটনায় যে তরুণী মারা গেছেন, তার মায়ের দুঃখ, শোক, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তার প্রতি পূর্ণ শ্রদ্ধা, সহমর্মিতা জানাচ্ছে। কিন্তু সেই শোকের সময় উনি কিছু বলেছেন, তার উপর কোনো উত্তর দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাংলায় লক্ষ্মীরা আছেন, বাংলায় কন্যারা আছেন। কোটি কোটি মহিলা বাংলায় রোজ রাস্তায় বেরোন, কাজ করেন, বিভিন্ন ক্ষেত্রে সসম্মানে কাজ করেন। ফলে কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনায় মৃত্যু বা কোনো বিচ্ছিন্ন ঘটনায় মৃত্যুর সঙ্গে লক্ষ্মীরা কি করবেন, কন্যারা কি করবেন, এর কোনো সম্পর্ক নেই। বাংলা লক্ষ্মীদের জন্য নিরাপদ, কন্যাদের জন্য নিরাপদ। এবং এই লক্ষ্মী এবং কন্যারা, কয়েক কোটি লক্ষ্মী এবং কন্যার রোজ বাংলায় সারাদিন কাজ করছেন, সারা রাত বিভিন্ন পেশায় সসম্মানে মাথা উঁচু করে কাজ করছেন, ট্রাভেল করছেন, স্বাভাবিক জীবনে আছেন। বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সামগ্রিকতার কোনো বিচার হতে পারে না। সিপিএমের রাজ্য সম্পাদককে নির্বাচিত রাজ্য সম্মেলন থেকে, দেখুন এটা তো তাদের ব্যাপার। এখন যে শূন্য পাওয়া ছাত্রের প্রাইভেট টিউটারকে যদি আবার কেউ রাখে, তাহলে আবার শূন্য পাওয়ার পথেই তারা এগোবে। শূন্য পাওয়া ছাত্রের প্রাইভেট টিউটারকে যদি আবার রাখে,
তো তাহলে আবার শূন্যের দিকেই এগোবে, মহাশূন্যের দিকে এগোবে। এটা তাদের ব্যাপার। 2011 সালের পর থেকে, হারার পর থেকে 34 বছর নাকি ছিল, তারপর থেকে এখনো কোনো ইলেকশন একলা লড়ার দম হয়নি সিপিএম এর। কংগ্রেসের পায়ে ধরে ইলেকশন করতে হয় তাদের, তাতে এই অবস্থা। বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য। তাহলে শূন্য পাওয়া ছাত্রের প্রাইভেট টিউটারকে যদি আরেকবার রাখে, তাহলে ফলাফল হবে শূন্য। বয়সের কারণে রাজ্য কমিটি থেকে বাদ গেছেন অশোক ভট্টাচার্য, দিলীপ সরকার, সুশান্ত ঘোষ, অমিয় পাত্র। নতুন প্রজন্মকে একটা তোলার চেষ্টা করছে। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, যে আমি শুনলাম নাকি কলতান দাশগুপ্তকে বাদ দেওয়া হয়েছে। এটা কি ঠিক? আমি জানি না এটা কি ঠিক যে সিপিএম এর যুবনেতা কলতান দাশগুপ্তকে বাদ দেওয়া হয়েছে। আমি জানি না, তাদের পার্টির ব্যাপার। যদি ঠিক হয়ে থাকে তো তাহলে ওই ডাক্তারদের ধর্নার সময় যে ওই হামলা করতে হবে করে তৃণমূলের নামে বদনাম দিয়ে তৃণমূলকে ফাঁসাতে হবে যে অডিও, তো তাতে তো কলতান দাশগুপ্তর গলা ছিল। তো কলতান দাশগুপ্ত তো অ্যারেস্ট হয়েছিলেন। তো অ্যারেস্ট পর তাকে তো একেবারে বিরাট মানে ফুলের তোড়া দিয়ে পার্টি তার পাশে আছে বলে আগুন পাখিরা বরণ করে আলো, তো পাশে থাকলো কই? তাহলে এটা প্রমাণ হচ্ছে যে ওই অডিওর সত্যতা আছে। কলতান দাশগুপ্তকে যদি সত্যি বাদ দেওয়া হয়ে থাকে তাহলে পার্টি ঝেড়ে ফেলতে চায় দায়, কারণ পুলিশি তদন্ত চলছে। অডিওয়ে যে কলতানের গলা এটা সিপিএম জানে। তো যারা কলতানকে নিয়ে বিপ্লবী মুষ্টিবদ্ধ হাত আর সব ওই আগুন পাখিদের পোস্টার, তো তারা কোথায় গেল? তাহলে পার্টি কেন কলতান দাশগুপ্তকে রাজ্য কমিটিতে রাখলো না? বলছি যে একটা ইম্পর্টেন্ট কথা বলেছে পার্টি খসড়ায়, সেটা হচ্ছে যে পার্টি কংগ্রেসের খসড়া দলিলে মোদী সরকারকে ফ্যাসিস্ট বা নিউ ফ্যাসিস্ট বলতে নারাজ সিপিএম। সিপিএম একটা সম্পূর্ণ দ্বিচারী পার্টি এবং ওটা বিজেপির বি টিম। সেই কারণে পার্টি কংগ্রেসের খসড়ায় নরেন্দ্র মোদী সরকারকে বা নরেন্দ্র মোদীর এই সিস্টেমকে ফ্যাসিস্ট বলতে চাইল না সিপিএম। ভাবাই যায়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করছি বিজেপির এই ফ্যাসিস্ট রাজনীতির বিরুদ্ধে, সেখানে সিপিএম এর খসড়া বলছে যে এখনো নরেন্দ্র মোদীর সরকারকে ফ্যাসিস্ট বলা যায় না। এই সিপিএম চাইটা কি? বাংলায় তো বিজেপি মানে সিপিএম, সিপিএম এর ভোটাররা গিয়ে বিজেপিকে ভোট দেন। রামবাম, রামবাম একটা শব্দ উঠে এসছে, রামবাম। তো সিপিএম এর যে এই পার্টি খসড়া, তাতে যেটা দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন, নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন, ইভেন নরেন্দ্র মোদী সরকারকে একটা ফ্যাসিস্ট সরকার বলার সেই পথটাতেও সিপিএম যেতে চায় না। সফট লাইনার বিজেপি প্রশ্নে সিপিএম হচ্ছে সফট লাইনার, বিজেপির প্রশ্নে সিপিএম সফট লাইনার। বাংলায় বিজেপিকে মদত দেওয়াটা হচ্ছে সিপিএম এর রাজনীতি। সিপিএম এর ভোট কমে, আসন কমে, আর বিজেপির খানিকটা ভোট ওইতে বেড়ে যায়, আসন হতে বেড়ে যায়। তো সিপিএম এখানে বিজেপির বি টিম, সেটাই সিপিএম এর পার্টি কংগ্রেসের খসড়ায় প্রতিফলিত হয়েছে। আজকে কলকাতার উত্তর কলকাতার আইটোলা ঘাটে একটা মৃতদেহ ফেলতে আসার একটা পরিস্থিতি চলছে। বিষয়টা হচ্ছে যে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা খুব বেড়ে গেছে, এই মৃত্যুর ঘটনা, খুনের ঘটনা। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। পাগল না মাথা খারাপ? কোন বাড়িতে এক বৃদ্ধার সঙ্গে তার আত্মীয়দের ঝগড়া হয়েছে, সেই আত্মীয়রা এক মা মেয়ে মিলে সেই বৃদ্ধাকে খুন করে দিন, তার সঙ্গে আইন শৃঙ্খলার কি সম্পর্ক? কোন যুগে এই ধরনের পারিবারিক বা এই ধরনের ব্যক্তিগত ইকুয়েশনে খুন যখন হয়নি? কোন যুগে হয়নি? আগে তো ভুরি ভুরি হতো। সঞ্জীব তীর্থঙ্কর জোড়া হত্যা ভুলে গেলেন? সেটা তো আরো বড় কেলেঙ্কারি ছিল, আরো বড় হত্যা ছিল, অনেক বড় হত্যা ছিল। সেটা তো এরকম পারিবারিক নয়। তো এখন সিপিএম জমানায় ভুরি ভুরি হতো, অন্য রাজ্যে ভুরি ভুরি হচ্ছে। এটার সঙ্গে সামগ্রিকতার কি সম্পর্ক? বাড়িতে একজন আপাতত যা খবর এসছে, বিস্তারিত খবর এলে পুলিশ যা বলার সিপি বলছেন যে ওই পুলিশ বাকিটা বলে দেবেন, যে একজন বৃদ্ধার সঙ্গে সেই বাড়িতে তাদের নিজেদের আত্মীয়দের মতবিরোধ, সাংসারিক ঝগড়া, তার থেকে মা মেয়ে মিলে নৃশংসভাবে মহিলাকে খুন করলেন। তো এটার সঙ্গে কি করে সামগ্রিক আইন শৃঙ্খলার কি সম্পর্ক? তারপরে সেই বডিটা সেই মা মেয়ে মিলে
তারা ইয়ে করতে গেছেন, এবার খোঁজ নিয়ে দেখুন ওই মা মেয়ে নিশ্চয়ই ওই রাত জাগা, রাত দখল ওইসবে ছিল। রাত জাগা, রাত দখল, এখানে কি বলবেন? বৃদ্ধা, তাকে মারছেন একজন মহিলা এবং তার কন্যা, মারা যাচ্ছেন মহিলা, মারছেন দুই মহিলা। তো কি বলবেন এটাকে? সম্পূর্ণ সামাজিক অপরাধ, বিকৃত ঘটনা, এর সঙ্গে কি সম্পর্ক? বলছি যে পুলিশ কমিশনার যে পিসিটা করেছিলেন সেখানে উনি একটা জায়গায় নিজেই উদ্বেগ বলছেন আর কি, যে যেখানে এই ট্রাফিক পয়েন্টগুলোতে ইয়ে লাগানো হচ্ছে সিসিটিভি, সেটা না লাগিয়ে মানে সেটা জালকে আরো বিস্তার করার প্রথম উনি উদ্বেগ প্রকাশ করেছেন যে ঘটনায় দেহ কলকাতা পর্যন্ত নিয়ে আসা হলো, এটা যথেষ্ট উদ্বেগজনক। এটা কমিশনার তার কথা, এটা তাদের বলতে, আমি পুলিশ কমিশনারের বক্তব্যের উপর কোনো মন্তব্যই করবো না, এটা তো পুলিশ প্রশাসনের ব্যাপার। কিন্তু কেউ যদি তার গাড়ির মধ্যে করে কোনো একটা বস্তু একটা ব্যাগে করে নিয়ে যায়, সেটা কোন ট্রাফিক সিগন্যালের কোন লোক আর কোন ক্যামেরা ধরবে? একটা ব্যাগে করে, সেই ব্যাগটা একটা গাড়ির মধ্যে, সেই গাড়িটায় একজন মা মেয়ে দুই মহিলা যাচ্ছেন, দুই মহিলা একটি গাড়িতে ব্যাগে করে বা কিছুতে করে একটা জিনিস নিয়ে যাচ্ছেন, তার মধ্যে যে ডেড বডি আছে, এটা কোন ট্রাফিক সিগন্যাল বুঝবে আর কোন সিসি ক্যামেরা বুঝবে? তো ফলে সব ব্যাপারে আপনারা যদি সিস্টেম বা পুলিশ বা প্রশাসনের দোষ ধরেন, এটা তো হতে পারে না। এটা একদম মানে এই ধরুন ট্যাংরার ঘটনাটা, একটা ফ্যামিলির মধ্যে ওই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা, তাই তার সঙ্গে আপনি আইন শৃঙ্খলার কি সম্পর্ক? এক বৃদ্ধার সঙ্গে সাংসারিক ঝামেলায় আর দুই মহিলা তাদের মেরে দিলেন, তাকে মেরে দিলেন, মেরে তার বডি পাচার করছে, আপনি কি বলবেন? তার সঙ্গে ল অ্যান্ড অর্ডারের কি সম্পর্ক? মালদার একটা মালদা বলছি, মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন জাল ওবিসি সার্টিফিকেট দিয়ে প্রধান হয়েছিল, মহকুমা শাসক তার প্রধান পদ খারিজ করে দেন এবং বলা হচ্ছে যে উনি বাংলাদেশি নাগরিক। না, যদি কোথাও কোনো অন্যায় কিছু ঘটে থাকে তাহলে নিশ্চিতভাবে সেটার ব্যবস্থা হবে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবেন, দল ব্যবস্থা নেবে। ফলে এরকম তো নয় যে কোনো অন্যায় কিছু জানা গেলে প্রশাসন ব্যবস্থা নেয়নি বা দল ব্যবস্থা নেয়নি। যদি অন্যায় হয়ে থাকে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, যা যা ব্যবস্থা নেওয়ার সবটাই নেওয়া হচ্ছে। কিন্তু মানে বাংলাদেশি নাগরিক এই পরিচয়টা উঠে আসছে, তার জন্য ওনার পদ থেকে সরিয়েছেন বিজিএফ, যেখানে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে, সেখানে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে যখন বিজেপি বারে বারে বলছে, সেই সময় একজন প্রধানের এরকম ভাবে একটা, আরে সে কোথা থেকে এসে পড়েছে সেই স্থানীয় লোক বা স্থানীয় পার্টিরা তো প্রথমে জানা সম্ভব নয়। যদি সীমান্তটা বিএসএফ পাহারা দেওয়ার কথা, একটা এলাকায় কে থাকছেন, তার মধ্যে কে বৈধ আর কে সীমান্তের ওপার থেকে আসছে, আপনি আগে না বলে দিলে স্থানীয় সংগঠনের নেতারা বা পল্লীবাসীরা বুঝবে কি করে? কোথাও একটা কিছুতে ধরা পড়লে তখন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। ওটা তো পাহারা দেওয়ার কথা বিএসএফের। বিএসএফ যদি পাহারা না দেয়, কেউ না কেউ যদি এসে এলাকায় থাকতে শুরু করেন, তো সেখানে পাড়ার লোক বুঝবে কি করে? একটা 23শে ফেব্রুয়ারি বজবজের 3টি সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সেবাশ্রয় ক্যাম্পে ওখানে সাধারণ মানুষ ওখানে যায়নি কিছু, তখন সেই তাদের চিহ্নিত করে যারা যায়নি তাদের বাড়িতে গিয়ে অভিষেকের অনুগামীরা, তৃণমূল কর্মীরা গিয়ে হামলা করেছে। তারা আজকে গ্রামবাসীরা তৃণমূল পার্টি অফিস ঘেরাও করে, সেখানে বিশাল পুলিশ বাহিনী গেছে, তীব্র উত্তেজনা। এটাকে আপনি কি বলছেন? এটা জানি না, এটা খোঁজ নেব। একটা প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের নির্দেশ দিয়েছিলেন, অপশন দিয়েছিলেন যে যারা চান সংগঠনের পরিবর্তন করতে তারা প্রস্তাব জমা দিতে পারেন। দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক বিধায়ক এই প্রস্তাব জমা দিয়েছে। বলতে পারবো না, সংগঠনের ভেতরের বিষয় তো, ফলে কজন দিচ্ছেন সেটা বেশি না সেটা কম, এ বিষয়ে কোনো মানে মন্তব্যই করবো না। ভালো রেজাল্ট দিয়েছে পঞ্চায়েতে, লোকসভায়, তাদেরকে নিয়ে চলতে চাইছে। এটা সম্পূর্ণ সাংগঠনিক বিষয়। ফলে কতজন জমা দিলেন, কতজন জমা দিলেন না, কেন জমা দিলেন বা কেন জমা দিলেন না, এটা সম্পূর্ণ সাংগঠনিক বিষয়। ফলে এই বিষয়ে একটি শব্দও মন্তব্য করবো না। আরেকটা বিষয় উঠে আসছে যে অনেক বিধায়ক ভয় পাচ্ছেন যে আমি ব্লকের প্রেসিডেন্ট চেঞ্জ করে দেবো, 26-এ ও আমার পেছনে অন্তর্ঘাত করবেন, আমাকে হারিয়ে দেবেন, এটা ভয়ও কি কাজ করছে?
আমি বলতে পারবো না। তৃণমূল একটা খুব উদারমনস্ক গণতান্ত্রিক দল, এখানে অভ্যন্তরীণ কোনো ভয় ডর কাজ করে না। এখানে সবাই সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদম হই হই করে একটা পরিবারের মতো দলটা করেন। ফলে আপনারা এই যে আশঙ্কাগুলো করছেন বা কোনো একটা অবজারভেশন তৈরি করছেন, এতটা নেতিবাচক ভাবার কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস অত্যন্ত স্বচ্ছভাবে, স্বতঃস্ফূর্তভাবে, ঐক্যবদ্ধভাবে চলছে। তৃণমূলের বিধায়করাই বলছেন যে বিজেপির মন্ডল সভাপতি নির্বাচনকে ঘিরে সংগঠনে যে অসুবিধা হচ্ছে, নিচুতলা যেহেতু ব্লকের বুথের লোকেরাই কাজ করবে, তাই তাদের বদল তারা চাইছেন না, সেটা তো সম্পূর্ণ, আমি আবার বলছি, সাংগঠনিক বিষয়, আমি কোনো মন্তব্য করব না। যে বিধায়ক, এটা তো একটা দলের নির্দেশ, দলের বার্তা, সেই বিধায়কের পূর্ণ স্বাধীনতা আছে যে তিনি কোনো কিছু চাইবেন, কোনো কিছু চাইবেন না, দলকে কোনো প্রস্তাব দেবেন, দলকে কোনো প্রস্তাব দেবেন না, এগুলো তো প্রত্যেক বিধায়কের পূর্ণ স্বাধীনতা আছে। ফলে এ নিয়ে কোনো মন্তব্য করব না। বলছি যে আমরা যেমন 2021-এ যখন আমরা দেখেছিলাম যে প্রশান্ত কিশোর বা কুশলী সংস্থার একটা বিশেষ গুরুত্ব দেখেছিলাম, শোনা যাচ্ছে যে 26-এ নাকি যে একটি আবার সেই পুরনো ফরম্যাটে দলের নেতাদের নিয়ে একটি কমিটি, সেই কমিটি পরিচালনা করবে নির্বাচন, এরকম কিছু একটা মানে চর্চা চলছে বিভিন্ন। আপনি খবরটা চালান, সেটা দেখব, দেখার পর জেনে যাব। এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু জানি না। বলছি চম্পাহাটিতে ভুতুরে ভোটার, যেমন ভুতুরে ভোটার প্রচুর পাওয়া গেছিল, 22 থেকে 44 নম্বর বুথে দেখা যাচ্ছে ভুতুরে ভোটার তো আছে, পাশাপাশি স্থায়ী যারা বাসিন্দা, তাদের ভোটার তালিকায় নাম ছিল, তাদের নাম সব কেটে ডিলিটেড করে দেওয়া হয়েছে। আমরা তো এইটা আপত্তি করছি। এই যে চম্পাহাটির এটা যে ধরা পড়েছে, এটা তো রাজ্য সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের লোকেরাই তো এটা ধরছেন। এরা করছে কি, যেখানে এরা বুঝতে পারছে যে এমনি হারছে, ভোটে হারবে এই বিজেপি, সেখানে সেই অরিজিনাল ভোটারদেরকে বাদ দিয়ে বাইরের ভুয়ো ভোটার ঢোকাচ্ছে, এমনকি অন্য স্টেটের ভোটার এনে এখানে ঢুকিয়ে দিচ্ছে। অর্থাৎ যে মানুষের ভোটে ওরা পরাজিত হয়ে যায়, তাদের নামটা বাদ দিয়ে তারা জাল ভোটার, ভুয়ো ভোটার ঢোকাচ্ছে ফলস ভোটিং করানোর জন্য। এটা হচ্ছে অনলাইনে, উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন। এই মডেলটা ওরা মহারাষ্ট্রে করেছে, দিল্লিতে করেছে, এবার বাংলাকে টার্গেট করেছে। এর পেছনে কেন্দ্রের ইলেকশন কমিশনের একাংশ আছে, আর কয়েকটা কেন্দ্রীয় এজেন্সি আছে। এরা উইদাউট এনি ভেরিফিকেশন অনলাইনে অন্য রাজ্যের ভোটারও আছে, এইসব লোকজনকে এখানকার ভোটার তালিকায় ঢুকিয়ে দিচ্ছে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিবাদও যেমন করেছেন, তেমনি আমাদের সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। আমি একটা সিঙ্গেল মোড হোয়াইটের সঙ্গে ওকে, থ্যাংক ইউ। একটা